এদিকে আজ থেকে সারা দেশে টানা 11 দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে সরকার। তবে জরুরি অবস্থা উপেক্ষা করেই দেশে আসতে শেখ হাসিনা। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল ডক্টর ইউনূস। শেখ হাসিনার পক্ষ নিয়ে মুখ খুলেছে 20টি দেশের প্রধানমন্ত্রী। সবশেষে সুখবর পেল আওয়ামী লীগ। ভয়ানক রূপে ফিরতে চলেছে ছাত্রলীগ। শেখ হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে। কবে ফিরছেন? আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে না। আওয়ামী লীগ আবার পুনরুত্থিত হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, অংশ বিশেষ শিরোনাম দেখে আপনারা গেস করে ফেলেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। আশা রাখবো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বেশি কথা বাড়াবো না, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা কোন ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেকড় সেই গোপালগঞ্জে থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন উইথ ডিগনিটি এন্ড অনার। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আগামী 5 আগস্ট অভ্যুত্থানের 1 বছর পূর্তি এবং 8 আগস্ট ডক্টর ইউনূস সরকারের 1 বছর পূর্তি। এই দুই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন মহলে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং সেই উদ্বেগ উৎকণ্ঠা যতটা না আছে তার চেয়েও সম্ভবত সরকার একটা ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ একটি বিজ্ঞপ্তি জারি করেছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার। আসলে কি ঘটতে যাচ্ছে এই বিষয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জানিপপের চেয়ারম্যান ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান করিমুল্লাহ। ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যে বিষয়টি আলোচনা ভূমিকাতে বলছিলাম, আপনার কি ধারণা আসলেই তেমন কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে? বেশ কিছু আপনার খবরাখবর যেটা আমরা পাচ্ছি, যেমন অস্ট্রেলিয়া থেকে আপনার অনলাইন শো করেন ফজলুল বারী, তিনি জানান দিলেন যে পরশুদিন দিল্লিতে আওয়ামী লীগের টপ ব্রাস যারা তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে অচিরেই প্রবাসী সরকার গঠন করবে। এখন বিষয়টা তাৎপর্য অপরিসীম। এখন যেই দেশের যাত্রা শুরু প্রবাসী সরকার দিয়ে, সেই দেশে আবার ভিন্ন মাত্রা যুক্ত হতে পারে প্রবাসী সরকার যদি বাস্তবেই গঠিত হয়। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে কিন্তু আমরা জানি যে দুটি সরকার বিদ্যমান, একটি জুন্তা সরকার, একটি প্রবাসী সরকার। তো ফলে এটি অভাবিতপূর্ব ঘটনা বলে ওটা বোধহয় মনে হয় বিদ্রোহী না। সরকার। না, প্রবাসী মানে গভর্নমেন্ট ইন এক্সাইল ইংরেজিতে যেটাকে বলা হয়ে থাকে। এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত বা আপনার প্রবাসে তারা আছেন এইরকম। অবশ্যই জান্তা সরকারের পক্ষ থেকে তাদের বিদ্রোহী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আপনার কয়েস ঠিক আছে সেদিক থেকে বিবেচনা করলে। এখন কে আমরা কিভাবে জাতীয় চিহ্নিত সরকার বা করছেন? বিদ্রোহী সরকার, বিদ্রোহী সরকার এভাবে ট্রিট করা হয়, জাতীয় সরকার জি, অথবা বিদ্রোহী সরকার। জি। আপনার এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, সেটি তো আছেই। তবে ইট এক্সিস্ট, মানে বিষয়টা হচ্ছে দুটো এন্টিটি এক্সিস্ট করছে, একটা দখলে আছে আর একটা দখলে নাই। বিষয়টা এরকম, যেমন ইউনূস সরকার এখন বাংলাদেশের দখলে আছে। আর যদি ওরকম একটি সরকার গঠিত হয়, তারা হয়তো পুরো বাংলাদেশের নেতৃত্বে নিয়ন্ত্রণে নাও থাকতে পারেন। যেমন আপনার রৌমারী চির স্বাধীন একটি এলাকা কুড়িগ্রামের, পাকিস্তানের অকুপেশন ফোর্স সেখানে কখনো পৌঁছাতে পারেনি বা হানা দেওয়ার চেষ্টাও করেন, ওই অর্থে দুর্গম জায়গা বিবেচনা। তো এইরকমের মুক্তাঞ্চল সৃষ্টিও হতে পারে। মানে সবই সম্ভব এই সম্ভবের সব সম্ভবের দেশে। তো এইরকম আপনার একটা পটভূমিতে আপনার স্পেশাল ব্রাঞ্চের সম্মানীয় ডিআইজি মহোদয় পলিটিক্যাল, তার এই চিঠি সেটি কিন্তু এক ধরনের আবহ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। যেমন নির্দেশনা পরিষ্কার বলা আছে, মোটরসাইকেল, মাইক্রোবাস কিংবা অন্যান্য যানবাহন তল্লাশির জন্য তাগাদা প্রদান করা হয়েছে। গণ ভাবে আপনার নজরদারি বাড়ানো এবং সেই সঙ্গে আপনার যেটা গ্রেফতারি পরোয়ানা আছে সেগুলো তামিল করা। তারপর আপনার তল্লাশি, বাড়ি বাড়ি হানা দেওয়ার মতো নির্দেশনাও সেখানে প্রদান করা হয়েছে। অর্থাৎ রীতিমতো একটা সাজ রব, যেটি এমনি এমনিতে আর হয়নি। ওই ধরনের ফজলুল বারী মহোদয় যে ইঙ্গিতটা করেছেন, তার সূত্র ধরে হয়তো আগাম জরুরি এই ব্যবস্থাটি। আর এর পাশাপাশি আপনি জানেন যে আপনার বৈষম্য বিরোধী যে ছাত্রদের এন্টিটি আছে, তারা জানান দিয়েছেন 1 তারিখে তারা জুলাই সনদ ঘোষণার জন্য চাপ সৃষ্টি করার চিন্তা থেকে স্বাভাবিক তারা সমবেত হবেন, গণজমায়েত করবেন। আবার 3 তারিখে আগে থেকেই বলা আছে যে জুলাই সনদ হাজির করা হবে। আবার কোন কোন নেতা
ন্যাশনাল সিটিজেন্স পার্টির, তারা বলবার চেষ্টা করছেন যে যেই সনদদের খসড়া হাজির করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটি তারা মানবেন না বা সেটাতে স্বাক্ষর করবেন না, এরকম প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আবার এখানে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, তারাও কিন্তু বসে নেই। তারা তাদের মতো করে প্রিপারেশন নিচ্ছেন যে অবস্থা বুঝে ব্যবস্থা, অর্থাৎ যদি দেখা যায় যে আপনার এমন একটি সনদ হাজির করা হলো যেটি আপনার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তাহলে তারা রিয়াক্ট করবেন। এবং আপনার স্টেট উইদিন স্টেট অ্যাক্টররাও গভীর মনোযোগের সঙ্গে অনুধাবন করবার চেষ্টা করছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। যেমন কোনো কোনো সূত্র থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের উদ্যোগে আপনার প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু হয়েছে তাদের নেতাকর্মীদের, তারা যাতে অ্যাকশনে যেতে পারেন। আবার আপনার কেউ কেউ আশঙ্কা করছেন যে 75-এর পট পরিবর্তনের পর আমরা দেখেছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং প্রয়াত মোস্তফা হোসেন মন্টুর মতো নেতৃবৃন্দ তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পরবর্তী সরকারকে প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন। সেই রকমের একটা অ্যাটেম্পটে অনেকে আশঙ্কা করছেন। এই প্রক্রিয়া যদি শুরু হয়, ধরুন যে প্রশিক্ষণ কর্মসূচির কথা শোনা যাচ্ছে, সেখানে কিভাবে হিট অ্যান্ড রান অ্যাপ্রোচে গেরিলা যুদ্ধ কায়দায় আপনার প্রতিষ্ঠিত সরকারকে বিরক্ত করা যায়, সেই রকমের প্রশিক্ষণ আদিও নাকি প্রদান করা হচ্ছে। তো সব মিলিয়ে যে টানা প্রায় 11 মাসের বেশি সময় ইউনূস শাহী যে হুকুমত জারি করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম সিরিয়াসলি, সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। এবং সেটা যদি হয় তাহলে ডিজুরও একটা আপনার পরিস্থিতি যেটি সরকারের অনুকূল নয়, সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। এবং সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নানামুখী আপনার অ্যালাইনমেন্টের কথা শোনা যাচ্ছে। যেমন রাশিয়ান দের সঙ্গে আপনার আমাদের দুই প্রতিবেশী চীন এবং ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বাইল্যাটারাল, 1-to-1। এবং সেই কারণে তারা এই দুই রাশিয়ার বন্ধু দেশের যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে বিভিন্ন ইস্যুতে বা সীমান্ত নিয়ে যে বিরোধ আছে, সেগুলো স্যাটাসাইড করে বাংলাদেশ বিষয়টি মাথায় রেখে, যেহেতু এটা তাদের ব্যাকইয়ার্ড উভয়ের, ভারত এবং চীনের, এখানে যাতে 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে এসে কেউ ছড়ি ঘোরাতে না পারে, সে ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা শোনা যাচ্ছে। সম্প্রতি ভারতের অন্যতম গুহ্য পুরুষ আপনার অজিত দোভাল, তিনি তার চাইনিজ কাউন্টারপার্টের সঙ্গে বৈঠক করেছেন মূলত ক্রেমলিনের ইনিশিয়েটিভেই। এবং এর ফলে আপনার সেটা কি বাংলাদেশকে কেন্দ্র করে অজিত দোভাল যে তার তাদের যে ইন জেনারেল বাইল্যাটারাল রিলেশন, এবং সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ তো অবশ্যই আসবে, কারণ চীনের একটা বড় বাজার বাংলাদেশ, বিভিন্ন বিবেচনায় অস্ত্র কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য ইস্যুগুলো তো আছে। আর ভারতের জন্য তো এটা নিকটতম প্রতিবেশী দেশ, এবং সকল অর্থেই বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়ানো। এবং আপনার সরকার ভারত সমর্থক বা ভারত বিরোধী যে রকমই হন না কেন, সেই ধরনের যে প্রকৃতির সরকারি ক্ষমতায় থাকুক না কেন বাংলাদেশে, তাদের শিখতে হয় হাউ টু কোপ উইথ ইন্ডিয়া, হাউ টু লিভ উইথ ইন্ডিয়া। এটাই হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসী সরকার গঠন করা নিয়ে একটা গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যাচ্ছে, কিন্তু কেন প্রবাসী সরকার গঠন করা হবে? বাংলাদেশ কি এই মুহূর্তে পুরোপুরি যুদ্ধরত অবস্থায় আছে? দেখুন, এটার নতুন ফেজ। আমি তো বললাম প্রথমে দে ওয়ার অন দ্য রান, তারপরে রিগ্রুপড হয়েছেন। রিগ্রুপড হওয়ার পরে আপনার 5 আগস্ট 2024 যে অবস্থায় তারা ছিলেন, একেবারে ডিপ সুপে, ডিপ ক্রাইসিসে, সেই জায়গাটা কিন্তু একটা কাটিয়ে উঠেছেন তারা। আর যে ব্যাপারটা সেটি হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ভাবে যে সরকারটি বর্তমানে বাংলাদেশে ক্ষমতা অধিষ্ঠিত, তাদের নানান রকমের সংকট দেখা দিয়েছে। তারা অবস্থাটা লেজে গোবরে করে ফেলেছেন। জনগণের যে গগনচুম্বী প্রত্যাশা, সেটা অনেকটা ড্যাশড। তো এই ডিসস্যাটিসফ্যাকশনটা কাজে লাগিয়ে তারা তাদের মতো করে ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। আর ক্ষমতা তো চিরস্থায়ী নয়, এটা একটা সেকেন্ড ইন্টারিম গভর্নমেন্ট। তো ফলে এটাও তার স্যাচুরেশন পয়েন্টে প্রায় পৌঁছে গেছে। যে শেখ হাসিনা আদৌ কি দেশে ফিরবেন, সেটি আসলে কখন কিভাবে হতে পারে? দেখুন, অতীতে আমরা দেখেছি অনারেবল শেখ হাসিনা তিনি বিলাতে চলে গিয়েছেন 1-11 সরকারের সময়, এবং তিনি কিন্তু শত বাধা এবং ভ্রুকুটি উপেক্ষা করে কিন্তু ফিরেছেন। এবং তার এই দৃঢ়তা, ফিরে আসাটা, এটি 1-11 রেজিমের জন্য ছিল রীতিমতো একটা বড় ঝঞ্ঝা। এবং একই সঙ্গে অপর নেত্রী, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি কিন্তু স্টাবন অবস্থান নিয়েছেন, কোন অবস্থায় তিনি দেশের বাইরে যাবেন না। এবং তাদের এই যে বিচক্ষণতা এবং এই যে স্ট্যান্ড, সেটি আমাদের গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছিল। তা না হলে
সেই 111-এর ভূত এখন পর্যন্ত সিন্দাবাদের দত্তের মতো আমাদের কাঁধে চেপে থাকে। যে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন, আবার কেউ বলছেন যে ঘটনাটি সত্য নয়। আপনার কাছে আসলে কি তথ্য আছে? বৈঠক কি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেখানে কি আলাপ হলো, যদি কিছু আমাদেরকে ধারণা দেন। তো আমি শুনেছি সেটি হচ্ছে গতকাল ভারতের রাজধানীতে তারা সমবেত হয়েছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যারা ইন এক্সাইল আছেন, তারা মোটামুটি একটা ধারণা দেবার চেষ্টা করেছেন সবাইকে যে অচিরেই তাদের উদ্যোগে একটি প্রবাসী সরকার গঠিত হবে, অর্থাৎ গভর্নমেন্ট ইন এক্সাইল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের দুটি সরকার আছে এরকম, একটি কেন্দ্রীয় জুন্তা সরকার আর একটি আপনার অং সান সুকির নেতৃত্বাধীন গভর্নমেন্ট ইন এক্সাইল। বাংলাদেশের যাত্রাটাও কিন্তু সেভাবেই শুরু হয়েছিল। আপনার নিশ্চয়ই স্বাধীনতা যুদ্ধের সময় 17 এপ্রিল যে সরকারটি শপথ গ্রহণ করেছিল আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইন অ্যাবসেন্সিয়া, আপনার প্রয়াত রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তার নেতৃত্বে এবং মাননীয় প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারটি গঠিত হয়েছিল। সেই সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি পরবর্তীতে খন্দকার মোশতাক আহমদ। তো সেটি তো ইতিহাসের অংশ। এবং আপনি যে দেশের শুরুটাই গভর্নমেন্ট ইন এক্সাইল দিয়ে, অর্থাৎ প্রবাসী সরকার দিয়ে, তার অনুসরণে যদি আবারও আপনার প্রবাসী সরকার গঠিত হয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে স্যার, এই প্রবাসী সরকার হলে 71 সালে যেটা হলো, এখন যদি সেটা হয়, কিভাবে এই কার্যক্রম পরিচালিত হতে পারে? আপনার যদি একটু আমাদেরকে সম্ভাব্য ধারণা দেন। দেখুন, প্রবাসী সরকার কি করেনি, তারা স্ট্যাম্প পর্যন্ত প্রডিউস করেছে। তারপরে আপনার যত রকমের সরকার পরিচালনার জন্য যাবতীয় যা উপকরণাদি দরকার সবই কিন্তু তারা ইন্ট্রোডিউস করেছিলেন। এবং আপনার মুক্তিবাহিনী এবং মিত্র বাহিনীর যৌথ অভিযান যেটি সফল হয়েছিল 16 ডিসেম্বর, তারপর তারা সেই সরকারের সদস্যবৃন্দ ফিরে আসেন ঢাকায় দিনের বেশি। যদি প্রবাসী সরকার হয় সেক্ষেত্রে তো যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তারা কি মানবে? আর সেক্ষেত্রে কি 71-এর মতো কি আবার একটি যুদ্ধের সংখ্যা কি থেকে যায় না? গৃহযুদ্ধ বলতে পারেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে পারেন, সেরকম একটি সংঘাত অনিবার্য। এটি সকল পক্ষই বলছেন যে যার অবস্থানে থেকে। মাহফুজ আলম মহোদয়, যিনি মাননীয় উপদেষ্টা, তিনি তো এর আভাস আগেই দিয়েছেন যে গৃহযুদ্ধ অনিবার্য। তার মানে এই যে 5ই আগস্টের পর যখন বলা হলো যে দ্বিতীয় স্বাধীনতা, তার মানে কি তারই প্রতিধ্বনি আবার হবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ? আপনি মার্ক্সীয় ভাষায় এটাকে প্রতি বিপ্লব বলতে পারেন, বলশেভিক বেনশেভিক রেভলিউশনের মতো, রেভলিউশন কাউন্টার রেভলিউশন। ভাষা গুলো খটোমটো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাস্তবতা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। একদম। এই শেখ হাসিনার প্রসঙ্গে যদি আরেকটা বিষয় বলি, যে শেখ হাসিনা তো প্রায় 1 বছর হলো ভারতে আছেন, দিল্লিতে আছেন, একটু জানা যাচ্ছে। আপনিও বললেন যে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরতের জন্য ভারতকে তাগাদা দিয়েছে, চিঠি দিয়েছে, কিন্তু ভারত কিন্তু জবাব দেয়নি, অর্থাৎ পাত্তাই দেয়নি। আবার আওয়ামী লীগের জন্য দৃশ্যত তেমন কিছু করছে না ভারত, কারণ আওয়ামী প্রকাশ্যে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করতে চেয়েছিল, সেটা নাকি ভারত সরকারের ইশারায় বন্ধ হয়ে গেছিল। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের জন্য আদৌ কি ভারত কিছু করবে, নাকি সবকিছু দলই করতে হবে বা দেশের মানুষকে নিয়েই আওয়ামী লীগ সেটি করবে? দেখুন, ভারত 71-এ মিত্রবাহিনী হিসেবে ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে আপনার ভারতীয় যে আনুকূল্য সেটি অনিবার্য হয়ে দেখা দিতে পারে। সম্প্রতি আপনি রংপুরে যে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের উপর অবিচারমূলক কাজটি হয়েছে, হামলে করার ঘটনা ঘটেছে, তা আপনার সবাইকে ব্যথিত করেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বৃহত্তর জনগোষ্ঠীকে ব্যথিত করেছে। এবং এই প্রিটেক্সট গুলো ব্যবহার করে তারা যদি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো চতুর্দিক থেকে ঢুকে পড়েন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, আর সেই নির্বাচন কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে? ভবিষ্যৎ বাংলাদেশে কোন দিকে যাচ্ছে, এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সঙ্গে আছে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে এবং আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। স্যার, আপনার কাছে প্রথমে আমরা জানতে চাইবো যে আপনি জানেন নিশ্চয়ই যে জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান জানিয়েছিলেন যে 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সেই হিসাবে ধরেন 30 বা 31 জুলাইয়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা। আসলে এখন যে কয়েকদিন যে সম্ভাবনা দেখছেন, যে রাজনৈতিক পরিস্থিতি দেখছেন, আদৌ কি নির্বাচনের এই ঘোষণা 4-5 দিনের মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা কি আসলে দেখছেন আপনি?
নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া মানেই নির্বাচন হওয়া নয়, ইতিহাস তাই বলে। আমাদের নবম সংসদ নির্বাচন, এটি তারিখ যেটি ঘোষিত হয়েছিল সেটি ছিল 22 জানুয়ারি 2007। সেই নির্বাচন পোস্টপন্ড হয়ে গেছিল এবং আলটিমেটলি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছিল আপনার 29 ডিসেম্বর 2008-এ, বহু পরে, সেই নির্দিষ্ট দিবসে নয়। এই নিকট ইতিহাসের যে দৃষ্টান্তটি আমি হাজির করলাম সেটি প্রামাণিক, এবং আপনার প্রফেসর ইউনূস যদি তারিখ ঘোষণাও করেন, আমার ধারণা তিনি সেই নির্বাচন দেখে দিতে পারবেন না। নির্বাচন অনুষ্ঠিত হবে অন্য সরকারের অন্য জামানায়। এক। দ্বিতীয়ত, এখন যদি নির্বাচন আয়োজন করা হয় তাহলে আপনার দেশে রক্ত গঙ্গা বইবে। আমাদের পুলিশ বাহিনীর যে মনোবল বা মোরাল তা প্রায় নিঃশেষিত, এবং এটা রেস্টোর করতে সময় লাগবে। এবং আমাদের এই বিপ্লব বলুন, অভ্যুত্থান বলুন, আন্দোলন বলুন, এই সময়টায় নরসিংদী জেল ভাঙা হয়েছিল, প্রচুর জঙ্গি তকমার মানুষজন বেরিয়ে গেছিলেন, প্রচুর অস্ত্র লুট হয়েছে, বিভিন্ন থানাগুলোতে অস্ত্র লুট হয়েছে, এমনকি গণভবনের অস্ত্রগুলো ব্যাহত হয়ে গেছে, এবং সেগুলি মোস্টলি অ্যাট লার্জ সরকার উদ্ধার করতে পারেনি এখনো পরিপূর্ণভাবে। তো ফলে এই যে অনিয়ন্ত্রিত বেআইনি অস্ত্র মানুষজনের হাতে, এটি অপব্যবহার এর সম্ভাবনা সমূহ। সুতরাং এই অস্ত্র উদ্ধার পরিপূর্ণভাবে না করতে পারলে কোন রকমের শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভবপর হবে বলে মনে করি না। আর যে বিষয়টা সেটি হচ্ছে, আমাদের পার্বত্য এলাকায় যুদ্ধ বিগ্রহ তো লেগেই আছে দীর্ঘদিন ধরে, এবং সেই সূত্র ধরে নতুন নতুন সরবরাহ আসছে, অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে। সেটি প্রকোপ আরো বেড়েছে। আপনার ইউপিডিএফ, তারপর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, তারপরে কেএনএফ প্রমুখ সংগঠনগুলোর কার্যকলাপের কারণে, এবং আপনার বিয়ন্ড দ্য বর্ডার মিয়ানমার থেকে আপনার তাদের যে বাহিনী লোকজন, তারা প্রায়শই আমাদের টেরিটরিতে ঢুকে পড়ছেন বিভিন্ন অজুহাতে, কখনো জলকেলির কথা বলে, কখনো আত্মীয়দের বাড়ি বেড়ানোর কথা বলে তাদেরকে কিন্তু আটকানো যাচ্ছে। এবং এই সরকারের আমলেই থেকে থেকে লাখখানেকের বেশি রোহিঙ্গা উদ্বাস্তু নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে। আর রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আপনার এক ধরনের অস্থিরতা বিরাজমান। এখানে ওআরএফ এর মতো প্রতিষ্ঠানগুলো সক্রিয়, তারা আপনার রাখাইন প্রদেশের অভ্যন্তরে নানানভাবে ইনকাশনের চেষ্টা করছেন এবং আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। সব মিলিয়ে পরিস্থিতিটা ভোলাটাই, এটা নিঃসন্দেহে বলতেই হবে। ধন্যবাদ। আপনি যে আলোচনায় বলছিলেন যে যদি নির্বাচনও হয় তাহলে ডক্টর ইউনূস সেটি দেখতে পারবে না, আসলে এই আশঙ্কাটা আসলে কেন বলছেন, যদি একটু ব্যাখ্যা করেন যে এই আশঙ্কাটা আসলে যৌক্তিক কি কারণ থাকতে পারে? একটি বিষয় সেটি হচ্ছে যে মেঘে মেঘে অনেক বেলা করে ফেলেছেন তিনি। লোহাটা যখন গরম ছিল তখন সেটা দিয়ে কোনো শেপ তৈরির চেষ্টা করেননি। আর এই সংস্কার, বিচার, স্থানীয় সরকার নির্বাচনের কোশেষ ইত্যকার বিষয়াশয়ের প্রসঙ্গ নিয়ে আসায় বিষয়টি ঝুলে গেছে। এখন একবার যদি আপনি মোমেন্টাম লুজ করে ফেলেন, পরে সেটা আর ফিরে পাওয়া যায় না। আর লেভেল প্লেইং ফিল্ড করবার সক্ষমতা প্রফেসর ইউনূস সরকারের নেই। ফলে নতুন সরকার যদি আসে এবং তারা যদি এই বিষয়ে মাথা ঘামায় তাহলে সেটি হবে বেহতর। ধন্যবাদ। নতুন সরকার মানে কিভাবে হবে? এখন তো নতুন সরকারের মতো একটা সরকার আছে, তারা নির্বাচন দিবে এবং সারা দেশের মানুষ ভোট দিবে এবং তারপরে একটা সরকার গঠন হবে, কিন্তু মাঝখানে আবার জাতীয় সরকার কি ফরম্যাটে হতে পারে বা কেন এমনটি বলছেন, মানে ঠিক আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না, যদি ব্যাখ্যা করেন। দেখুন, বর্তমান সরকারের যে ইনার ফোর্স বা এনার্জি সেটা কমতে কমতে একেবারে তলানিতে চলে এসছে। ফলে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে, একটি লাটিম যদি আপনি ঘুরতে দেন সেটি একটা পর্যায়ে কিন্তু থেমে যাবে। এখন প্রায় ফ্যাগ এন্ডে চলে এসছে এই সরকারের ইনার গতি বা
শক্তি। তো ফলে এটা খুব বেশি দূর আর টেনে নিয়ে যাওয়া যাবে না। ইতিমধ্যে না আন্ডার স্ক্যান্ডাল আমরা দেখতে পাচ্ছি এই সরকারের নেতা এবং কর্মীদের অনেকের মধ্যে। সরকার বলতে আমি শাসক দল বোঝাচ্ছি। আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা সম্প্রতি মুখ ফুসকে এনসিপি কে শাসক দল হিসেবে উল্লেখ করেছেন। ফলে এদের যে কার্যকলাপ তা সবাইকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। আপনার বক্তব্যে কিছুটা আমরা পরিষ্কার হলাম। যদি ধরেন নির্বাচন হয়, জাতীয় সরকার আসে এবং নির্বাচন হয়, সেই নির্বাচনে কি আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা দেখছেন? আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে সেক্ষেত্রে কি সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা পাবে? সেক্ষেত্রে কি সংকট হতে পারে? দেখুন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি নিশ্চিত করা না যায়, তাহলে বড় বড় প্রশ্নবোধক চিহ্ন সহজে উঠবে এবং সেগুলো নিয়ে যে লেজিটিমেসি সংকট দেখা দেবে তার থেকে বড় না দেখে। যদি নির্বাচন মিনিংফুলি ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল, ফ্রি, ফেয়ার ম্যানারে করতে হয়, তাহলে অবশ্যই আপনার ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করতে হবে। তার অর্থ আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে যদি হয়? আপনি এত বড় একটা রাজনৈতিক দল, আমাদের নির্বাচক মন্ডলী বা ইলেকটোরেটের কম করে হলে 20%, বেশি করে হলে 40%, এর মাঝামাঝি কোন একটা জায়গা হয়তো থাকবে। তো তাদের আপনি বাদ দেবেন কি করে? তারা তো নাগরিক এবং তারা সাবালক, এবং ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ভিত্তিতে যদি ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হয়, তাহলে কোন অবস্থায় তাদের বাদ দেওয়ার সুযোগ নেই। না, আপনি বলছেন, কিন্তু যদি ধরি আমরা সরকারের সমর্থিত এবং কিস পার্টি বলা হয় এনসিপি, তাদের নেতারা তো বলছেন যে আওয়ামী লীগের এখানে জায়গা হবে না। তাদের এই ধরনের বিরোধের প্রেক্ষিতে কি আদৌ কি আসলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা গত 11 মাস তো দেখে আসছি আমরা, সেই পরিস্থিতি কি আদৌ হবে? দেশের মানুষ কি আওয়ামী লীগ কি মেনে নিবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আমরা গণতন্ত্রের সবক নিয়েছি। ব্রিটেন হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, এবং সেই দেশের একজন মন্ত্রী শুরুর দিকেই বলেছেন যে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ। এটার পরবর্তী তাগাদা এসছে জাতিসংঘের দলটা তুর্কের কাছ থেকে। তিনি কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের উপর জোর দিয়েছেন। যদি ইনক্লুসিভ নির্বাচন আয়োজন না করা যায়, তাহলে আপনার যেই দোষে দুষ্ট 14, 18 এবং 24-এর নির্বাচন, একই দোষে দুষ্ট হবে আপনার 13শ সংসদ নির্বাচন। এটা নিঃসন্দেহে বলা যায়। আওয়ামী লীগের প্রসঙ্গ যেহেতু আসলো, আমি একটু যেহেতু আপনি ব্যাপক খোঁজ খবর রাখেন এবং আপনি তো এখন ধরেন সরকারের সমালোচনা করার অন্যতম কণ্ঠস্বর। কারণ আমরা দেখেছি একসময় আওয়ামী লীগের সময়ে অনেক সাংবাদিক বা শিক্ষাবিদ নানান রকম আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন, তাদেরকে কাউকে গত 11 মাসে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি সবসময় কথা বলছেন এবং যৌক্তিক কথা বলছেন, সেক্ষেত্রে সরকারের সমালোচনা হয়। এই সাহস করে কথা বলছেন, এই কারণে আপনার কাছ থেকে আসলে আওয়ামী লীগের প্রসঙ্গটি একটু জানার চেষ্টা করবো আমরা। কারণ কেউ কেউ সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন এরকম নিউজ ভাইরাল ভিডিওগুলো। ধন্যবাদ।